নমস্কার দর্শক বন্ধু, অনেক আমরা রিকোয়েস্ট পেয়েছি যে সিম্পল সেল স্ট্র্যাটেজির জন্য একটি ভিডিও বানাতে, এবং ঠিকই, কারণ সেল করাটা হলো শেয়ার মার্কেটের সব থেকে কঠিন কাজ। দেখুন, আপনারা যারা শেয়ারে কেনাবেচা করেছেন তারা এটা একটা জিনিস জানবেন যে বাই করা সব থেকে সোজা, কারণ আজকালকার দিনে শেয়ারের রেকমেন্ডেশন বলুন, শেয়ারের নাম বলুন, প্রচুর জায়গায় পাওয়া যায়। সে টিভি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, রেকমেন্ডেশন বলুন, ফ্রিতে ইউটিউবে প্রচুর জায়গায় আপনি প্রচুর নাম পেয়ে যাবেন যে এই শেয়ার কিনুন, ওই শেয়ার কিনুন। কেনাটা কোনো ব্যাপার না, এবং যেদিন আপনি শেয়ার কিনছেন সেখান থেকে কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার প্রফিট হবে না লস হবে। কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে সব থেকে কঠিন। সেটা হচ্ছে একটা শেয়ার আপনি 100 টাকায় কিনলেন, 100 থেকে যদি 200 হয়, ওই 200 কিন্তু স্ট্রেট লাইনে হয় না। কি হয়, 100 থেকে হয়তো 110 হলো, 110 থেকে 90 হয়ে গেল, আবার 90 থেকে 140 হলো, 140 থেকে 120 হয়ে গেল। এই যে 140 থেকে 120 হয়ে গেল না, তখনই আপনার মনে ডাউট ক্রিয়েট হবে যে 120 হয়ে গেল, এবার কি তাহলে প্রফিট বুক করে বেরিয়ে যাব নাকি আরো হোল্ড করব। আপনি হয়তো 120-তে বেরিয়ে গেলেন, তারপর দেখলেন ওই 120টা আবার 160 হয়ে 200 হয়ে গেল, বা আপনি কোনো শেয়ার 120-তে বেরোলেন না, আবার দেখা গেল সেইটা পড়ে সেই 90 টাকায় চলে গেল। তো এই যে কেনার পরে যে জিনিসগুলো হয়, হোল্ড করার ডিউরেশনে যে জিনিসগুলো হয় এবং কখন আপনি বিক্রি করবেন, এটা হলো মোস্ট টাফ অ্যান্ড সব থেকে বেশি কমপ্লিকেটেড জিনিস শেয়ার মার্কেটে। যেটা এইটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কত ইনকাম করতে পারবেন, আপনি লাখপতি হতে পারবেন না কোটিপতি হতে পারবেন শেয়ার বাজার থেকে। এইটাই ডিসাইড করে যে একটা শেয়ার কেনার পরে আপনি কি করছেন এবং কখন বিক্রি করছেন। তো আজকের এই ভিডিও সেইটা নিয়েই, যে কেনার পরে আপনি কি কি করবেন বা কি দেখে হোল্ড করবেন, এবং সব থেকে সহজ কি জিনিস আছে যেইটা আপনার এই ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, প্লাস সেল করবেন কি করবেন না এই ডিসিশন মেকিংয়েও হেল্প করবে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি সার্ভিস অফার করে থাকে, তেমনি আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট লাইসেন্স, যেটা আমাদের এআইএফ ক্যাটাগরি 3 এআইএফ অফার করে থাকি। এবং পুরো কলকাতা এবং ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যাদের এই বোথ লাইসেন্স, রিটেল ইনভেস্টর প্লাস আলট্রা হাই নেটওয়ার্থ ইনভেস্টরদের ক্যাটার করার মতো ক্যাপাবিলিটি আমাদের রয়েছে। এবং এছাড়া আমার এক্সপিরিয়েন্সে লেখা দুটি বেস্ট সেলিং বই আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। সিম্পলি অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পাল বুকস বা প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করলে সব ডিটেলস পেয়ে যাবেন। বইগুলো অনেক কটা রিজনাল ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশে তো রয়েইছে, তো আপনারা বেঙ্গলি বুকের ডিটেলস দেখতে পারেন, দেখে সংগ্রহ করতে পারেন, যদি আমারই শেয়ার বাজারের এক্সপিরিয়েন্স এবং সব কিছু শেখা শিক্ষণীয় কী আছে যদি ইজিলি জানতে চান। প্রথমেই একটা কথা বলে রাখি যে এই কতক্ষণ হোল্ড করব, সেল করব কিনা, কখন সেল করব, এই জিনিস এতটাই কঠিন এবং এতটাই কমপ্লেক্স যে এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও কেন, কেউ যদি 100টাও ভিডিও দেয় বা কেউ যদি 100,000 পাতারও যদি বই লেখে, তাও কিন্তু পুরোপুরি কমপ্লিট করা যায় না। তার কারণ এখানে প্রচুর ইফ অ্যান্ড এলস লুকিয়ে থাকে। তো তাহলে এবার আপনি বলবেন যে তাহলে এই ভিডিওটা দরকার কি? এই ভিডিওর দরকার এইটাই যে এত কমপ্লিকেটেড জিনিস, এইটা এত দিনের প্র্যাকটিস লাগে, 10-15 বছর প্র্যাকটিস ছাড়া আপনি মাস্টার এখানে করতে পারবেন না। তো তা সত্ত্বেও যেহেতু আমরা এই জিনিসটা 10-15 বছর করে এসেছি, তো তাই আমি আপনাদের বলতে পারবো যে সব থেকে সহজ ইজি টু ফলো কি মেথড আছে। দেখুন, আমরা নিজেরা যখন সেল ডিসিশন করি তখন 7-8টা প্যারামিটার, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অনেক কিছু নিয়ে ডিসিশন নিই। এবার আমি যদি আপনাকে ওই 7-8টা কি 10টা প্যারামিটার বলে দিই, আপনি কি করবেন, যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন এতভাবে কনফিউজ হয়ে যাবেন না, আপনি বলবেন না বাবা, এর থেকে না করাই ভালো। শুনতে খুব ভালো লাগবে, আপনি ভাবেন ওয়াও কত নলেজেবল একটা জিনিস আমি জানতে পারলাম, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন আপনি পারবেন না ইমপ্লিমেন্ট করতে। তো তাই আমি এই ভিডিওতে একটা সব থেকে সিম্পলেস্ট অপশান বলবো, যেটা অনেক জায়গায় অনেক ভালোভাবে কাজ করবে অনেক কমপ্লেক্স অপশানের থেকে, এবং যেটা ইজিয়েস্ট টু ইমপ্লিমেন্ট। আপনি যেই হন না কেন, আপনি যদি ফুল টাইম চাকরি করেন, ফুল টাইম বিজনেস করেন, সব থেকে কম সময় দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা দুটো সিচুয়েশনের জন্যই একই ইন্ডিকেটর ব্যবহার করব। সেই সিচুয়েশন ফার্স্ট হচ্ছে যে কিনবেন কিনা। অনেক সময় এটা হয় যে আপনার একটা শেয়ার রিসার্চ করে বা কেউ রেকমেন্ড করে খুব ভালো লাগছে, বাট আপনি ঠিক কনফিডেন্স পাচ্ছেন না যে কিনবো কি কিনবো না, এইটা তো কিনবেন কিনা সেইটা, এবং কেনার পরে কতক্ষণ হোল্ড করবেন, কতদিন রাখবেন বা কখন বিক্রি করবেন, এই তো সমস্ত কিছু একটাই ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটর আমি বেসিক থেকে যদি আমি শুরু করি, সেটা হচ্ছে নাম আমি ইউজ করছি মুভিং অ্যাভারেজ। এবং এই মুভিং অ্যাভারেজ যখন আমি ইউজ করব, তখন 200 ডেজ এবং 50 ডেজ এই দুটো আমি মেনলি প্রাইমারিলি বলবো। সবার আগে যে এই 200 ডেজ মুভিং অ্যাভারেজ এটা কেন, দেখুন আবার আমি একটা জিনিস বলছি, আপনারা প্রচুর দেখুন ইউটিউবে বা প্রচুর মার্কেটে আছে যারা টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স করায় 50,000 1 লাখ টাকা নেয়,
নেয়, দিয়ে অনেক রকম ইন্ডিকেটর, অনেক কমপ্লেক্স জিনিস, একটা বিশাল একটা সেট আপ দিয়ে দিল, অনেক কিছু করে দিল। হ্যাঁ, আমিও তো ওরকম আরো কমপ্লেক্স করে দিতে পারি, কিন্তু বিশ্বাস করুন কমপ্লেক্স এমন না যে যত আপনি কমপ্লেক্স, যত আপনি মানে ফ্যাসিনেটিং নেম শুনবেন তত সেটা ভালো। আপনি যাই সিস্টেম দিক না কেন, আপনাকে বুঝতে হবে যে সিস্টেমটা আসছে কোথার থেকে। মানে এই যে আমি বললাম মুভিং অ্যাভারেজ, 200 ডেজ মুভিং অ্যাভারেজ, কেন? হোয়াই নট 5 ডে, হোয়াই নট 9 ডে, হোয়াই নট 150 ডেজ? কেন 200 ডেজ মুভিং অ্যাভারেজ? এবং এটা বেসিক্যালি করছে সেটা আমি বলে দিই। এটা বেসিক্যালি কি করছে, 200 ডেজ মানে মোটামুটি এক বছরের সমান। কেন না, আমরা জানি প্রত্যেক সপ্তাহে শনি রোববার ছুটি থাকে এবং সারা বছরে প্রচুর ট্রেডিং হলিডেজ থাকে। তো এই সমস্ত ছুটিগুলোকে যদি বাদ দিয়ে দেয়, 200 ট্রেডিং ডেজ মানে এক বছরের একটু নিচের সময়। তো 200 ডেজ মুভিং অ্যাভারেজ কি করছে, আপনাকে বিগত এক বছর ওভারঅল শেয়ার মার্কেটে যত অ্যানালিস্ট আছে, যত লোকে কেনা বেচা করছে, তাদের কম্বাইন্ড একটা ওপিনিয়ন প্রোভাইড করে। সিমিলারলি 50 ডেজ মুভিং অ্যাভারেজ মানে 50 ডেজ মানে ধরে নিন ওটা মোটামুটি 2 মাস, মানে 60 ডেজ মানে 2 মাসে যে 60 দিন হয়, এবং আমরা জানি যে প্রত্যেক মানে শনি রোববার ছুটি, এগুলো যদি বাদ দিই 50 ডেজটা মোটামুটি 2 মাসকে কভার করে দেয়। তো এবার মানে আমরা যারা ইনভেস্ট করি, মনে রাখবেন এটা 50 ডেজ এবং 200 ডেজ ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। মানে আমরা যখন একটা শেয়ারে ইনভেস্ট করে 10 মাস, 11 মাস, 1 বছর কি 2 বছর হোল্ড করব, তো তার জন্য 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজ ইজ আ গোল্ডেন থিং। মানে কেন? কারণ 200 দিনের মুভিং অ্যাভারেজ আমাকে এক বছরের মানে কম্বাইন্ড মার্কেট কি ভাবছে এটা আমাকে হেল্প করে বোঝানোর জন্য। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, কখন কি করা উচিত, বাই সেল, কতদিন কি এক্সিট করবে, সেই সমস্ত কিছু জানবো। তার আগে আমি থিওরিতেই বলে নিই যে লিমিটেশন, যে কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর আপনি ইউজ করুন না কেন তার একটা লিমিটেশনস আছে, এবং সেই লিমিটেশনস যদি আপনি জানতে পারেন তাহলেই সেই ইন্ডিকেটরটা বেটার ইউজ করতে পারবেন। এবং সেই লিমিটেশন জানার জন্য সেই ইন্ডিকেটরটা কিভাবে তৈরি হচ্ছে, কে তৈরি করছে, এইটা বোঝাটাও দরকার। তো ওই জন্য আবার বলছি, আপনারা যে কোনো জায়গা থেকে টেকনিক্যাল কোর্স করুন বা যাই করে থাকেন না কেন, যে যেটাই শেখাক না কেন, যে যেটাই বলুক না কেন, সবসময় এটা জানবেন যে ওই ইন্ডিকেটরটা কিভাবে তৈরি করছে বা কি জিনিস মেসেজটা দিচ্ছে। যেমন বললাম 200 ডেজ মুভিং অ্যাভারেজ আপনি ধরে রাখুন, খুব সহজ বাংলায় বললে, যে ওভারঅল মার্কেটের মোটামুটি এক বছরের ওপিনিয়ন দিচ্ছে। তো এবার আমি ফার্স্টেই চলে যাব লিমিটেশন। লিমিটেশন কি? এই যে আমি বললাম যে 200 দিন মানে এক বছরের মোটামুটি মার্কেট পার্টিসিপেন্টসদের ওপিনিয়ন দিচ্ছে। এবার আমরা জানি যে মার্কেটে সব রকমের লোক থাকে, মানে যারা রিটেল ইনভেস্টার্স, যারা ধরুন মানে রেকমেন্ডেশন নিয়ে, টিপস নিয়ে কেনে বা অল্প স্টাডি করে কেনে, প্লাস থাকে ডিআইআই, মিউচুয়াল ফান্ড, এফআইআই থেকে গভর্নমেন্ট, এলআইসি, মানে ছোট থেকে বড়, কম থেকে মানে বড়, হিউজ, সব রকম ইনভেস্টার থাকে। এবার আমি এই যে জিনিসটা বললাম যে এক বছরের মতামত, মানে আজকে ধরুন কোনো একটা শেয়ারের দাম 100 টাকা, সেই 100 টাকাটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে, 200 ডেজ মুভিং অ্যাভারেজ ধরে নিন 120, তো এই 120 নিচে 100, এইটা মানে এটা আপনি মানে সহজ বাংলায় যদি আমি এইভাবে বলি যে বিগত এক বছর যত মার্কেটে ইনভেস্টাররা মতামত দিচ্ছে যে 120 টাকার মতো হওয়া উচিত, তার থেকে এটা নিচে নেমে গেছে, বা বড় ছোট কোনো ইনভেস্টার যারা মানে ওয়েল ইনফর্মড ইনভেস্টার, তারাও শেয়ারটাতে কেনার আগ্রহ দেখাচ্ছে না। তো তার মানে বুঝতে পারছেন মুভিং অ্যাভারেজ তখনই বেটার কাজ করবে। ইনফ্যাক্ট যে কোনো টেকনিক্যাল ইন্ডিকেটরের কথা তাই, যদি সেই শেয়ারটা মোটামুটি ভালো ভলিউম থাকে, মার্কেট ক্যাপ বেশি থাকে, নর্মালি আপনি ধরে নিন 200 কোটি 500 কোটির ওপরে মার্কেট ক্যাপ যদি থাকে, এবং যদি সেই শেয়ারে এফআইআই এবং ডিআইআইদের হোল্ডিং থাকে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অনেকে টেকনিক্যাল অ্যানালিসিসে এই জিনিসটা কনসিডার করে না। সমস্ত শেয়ার কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য পারফেক্ট না। কারণ ধরুন একটা শেয়ারে খালি রিটেল ইনভেস্টারদের হোল্ডিং আছে, মানে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে দেখলে ইজিলি বুঝতে পেরে যাবেন। তো খালি যখন রিটেল ইনভেস্টারদের হোল্ডিং আছে, তার মানে কি রিটেল ইনভেস্টাররা কিন্তু বোথ সাইডে খুব প্যানিক করে। মানে যখন মার্কেট পড়তে থাকে তখনও যেমন অনেক প্যানিক করে, আবার যখন বাড়তে থাকে তখনও প্যানিক করে, প্যানিক বাইং করে। তো এই কারণে রিটেল ইনভেস্টাররা বোথ সাইডে প্যানিক করে বলে টেকনিক্যাল অ্যানালিসিস সেইটাতে ভালো কাজ করবে না যেখানে খালি রিটেল হোল্ডিং থাকবে। কিন্তু যদি ওই শেয়ারে এফআইআই, ডিআইআই ওদের হোল্ডিং থাকে, তাহলে সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস বেটার কাজ করবে। কেন? এর কারণটা হচ্ছে দেখুন, ডিআইআই, এফআইআই এরা মোস্টলি অন্যের টাকা ম্যানেজ করে। যেমন আমরা নিজেরাও, আমরা যেমন 129 ওয়েলথ ফান্ড বললাম, আমরাও এখন ডিআইআই এর ক্যাটাগরিতে পড়ি। দেখবেন স্ক্রিনারে আপনি যদি 129 ওয়েলথ ফান্ড এর যদি ইয়েতে দেখেন, ডিআইআই হোল্ডিং এর আন্ডারে আমাদের নাম দেখতে পেয়ে যাবেন। ডিআইআই, এফআইআইরা প্রাইমারিলি কি করে না, অন্যের টাকা ম্যানেজ করে। এবার অন্যেরা এবং অন্যের কয়েক হাজার কোটি টাকা ম্যানেজ করে। এবার অন্যেরা আপনাকে বা তাদেরকে টাকা দিচ্ছে, তার মানে সামহাউ দে থিঙ্ক যে তারা ক্যাপাবল, এবং তারা যারা ক্যাপাবল তারা কিন্তু মার্কেটে অনেক বেশি রিসার্চ, অনেক বেশি স্টাডি, বা তারা ফুল টাইম স্টাডি, ইনডেপথ স্টাডি
কিন্তু তারা করে। তো সুতরাং এফআইআই ডিআইআই দের কাছে একটা নর্মাল রিটেল ইনভেস্টরদের থেকে কিন্তু বেশি নলেজ থাকবে। তো তাহলে সেই যে কথা বললাম যে কোনো শেয়ার এফআইআই ডিআইআই বা যারা মার্কেটে খুব ওয়েল ইনফর্মড তারাও ভাবছে যে মানে তাদের ওপিনিয়ন বলছে যে বিগত এক বছরের 120 টাকার একটা ওপিনিয়ন, মানে আমি ধরুন মুভিং অ্যাভারেজ শেয়ারটার দাম 100 টাকা, এর মানে কিন্তু এইটাই যে ইভেন ওয়েল ইনফর্মড ইনভেস্টররাও কিন্তু শেয়ারটা ছুতে চাইছে না। তো তার মানে এটা কিন্তু একটা সাবধানের ব্যাপার। তবে আবার এখানে যেহেতু আমরা লিমিটেশন আলোচনা করছি, তো এই লিমিটেশনটা মাথায় রাখবেন, মুভিং অ্যাভারেজ বা যে কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন সেই শেয়ারের ট্রেডিং ভলিউম ভালো থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এফআইআই ডিআইআই দের হোল্ডিং বেশি থাকবে। যত বেশি এফআইআই ডিআইআই দের হোল্ডিং থাকবে টেকনিক্যাল সেখানে তত বেটার কাজ করবে, যত কম তাদের হোল্ডিং থাকবে টেকনিক্যাল তত খারাপ সেখানে কাজ করবে। নাম্বার 1 লিমিটেশন। নাম্বার 2 লিমিটেশন, আমরা বারবার বলি, দেখুন খেয়াল করে দেখবেন, উইদাউট ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস ইজ জিরো। টেকনিক্যালের কোনো ভ্যালু নেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছাড়া। কেন? দেখুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি করে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কারেন্ট ম্যাক্রো অ্যান্ড সব কিছু করে ফিউচার প্রেডিক্ট করার চেষ্টা করে। টেকনিক্যাল অ্যানালিসিস যেটা করে, চার্ট বা যতই আপনি ইন্ডিকেটর বলুন না কেন তারা কিন্তু সব পাস্ট ডেটাকে কনসিডার করে। মানে টেকনিক্যাল অ্যানালিসিস সিম্পলি পাস্ট ডেটাকে কনসিডার করে ফিউচার প্যাটার্ন প্রেডিক্ট করার চেষ্টা করে। তো তাই টেকনিক্যাল অ্যানালিসিসের কাছে অতীত ছাড়া আর কিচ্ছু নেই, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কাছে কিন্তু ফিউচার আছে। কিভাবে? আবার যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আমরা জানি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে শিপ বিল্ডিং এর জাহাজ এর খুব ডিফেন্সের খুব মানে ডিম্যান্ড বাড়ছে, বা শিপ বিল্ডার ডিফেন্সের অর্ডার বুক হিউজ। তো শিপ বিল্ডিং বেশি হলে, ডিফেন্স বেশি হলে ওয়েল্ডিং বলে একটা যে সেগমেন্ট আছে সেই ওয়েল্ডিং এর ডিম্যান্ড বাড়বে। তো ওয়েল্ডিং রিলেটেড যে সমস্ত কোম্পানি ভালো আছে, মানে যাদের ব্যালেন্স শিট বেটার আছে বা ক্যাশ ফ্লো বেটার আছে, তারা যারা ভালো অর্ডার বুকে মানে রয়েছে, তো তাদের পারফরমেন্স বেটার হবে। তো এই জিনিসটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাকে বলছে যে তাদের পারফরমেন্সটা বেটার হবে। ওয়েল্ডিং কেন না, শিপ বিল্ডিং ডিফেন্স এইসব জায়গায় ভালো অপরচুনিটি আছে, বা ফার্মার পারফরমেন্স ভালো হবে, এটা আমরা নানান রকম ম্যাক্রো অ্যানালিসিস, ব্যালেন্স শিট অ্যান্ড সব কিছু অ্যানালিসিস করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা বলছে। আবার ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটাও বলছে যে এবছর মনসুন হয়তো খারাপ হবে, তো মনসুন খারাপ হলে রুরাল ইকোনমি রিলেটেড যে সমস্ত শেয়ার আছে সেইগুলোর নেক্সট 1-2 কোয়ার্টারে আর্নিং হিট হবে, মানে 6-7 মাসে কিন্তু রুরাল ইকোনমি রিলেটেড বা ফার্মিং রিলেটেড কিছু কিছু শেয়ার যেগুলো ডিরেক্ট মনসুনের ওপর ডিপেন্ডেন্ট, তাদের পারফরমেন্স খুব একটা ভালো হবে না। তো তাহলে আপনার কাছে দুটো শেয়ার আলো, একটা ধরুন ফার্মার রিলেটেড বা ওয়েল্ডিং রিলেটেড শেয়ার যাদের ফান্ডামেন্টাল বলছে ফিউচার বেটার, আর আরেকটা মনসুন বা রুরাল ইকোনমি রিলেটেড শেয়ার যাদের ফিউচার বলছে খারাপ। তো আপনি ফান্ডামেন্টালি জেনে গেলেন এর ফিউচার খারাপ, এর ফিউচার বেটার। এবার টেকনিক্যাল অ্যানালিসিস ধরুন এই রকম দুটো শেয়ারেই সেম স্ট্রেংথ দেখাচ্ছে, ধরুন এই দুটো শেয়ারই সব মুভিং অ্যাভারেজের ওপরে আছে, খুব ভালো বুলিশনেস চার্টে শো করছে। তো তাহলে যেহেতু আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলেছিল ফার্মা বা ওয়েল্ডিং সেগমেন্টে টেলউইন্ড আছে, আমি কিন্তু ওই ফার্মা ওয়েল্ডিং এর শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালিসিসকে কনসিডার করে আমি বাই সেল ডিসিশন নেব। আমি কখনো এই টেকনিক্যাল অ্যানালিসিস এই যে মনসুন রিলেটেড কোম্পানিটার উপরে অ্যাপ্লাই করব না, তার কারণ আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে, ম্যাক্রো অ্যানালিসিস বলছে যে এই মনসুন রিলেটেড কোম্পানিটার আগামী 6 মাসে খুব একটা ভালো নাও হতে পারে। তো এই জন্য আমরা বারবার বলি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট না করে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর কেউ যদি ডিপেন্ড করে সেটা একটা মারাত্মক ভুল হয়ে যায়। এবং এই কারণেই যে সমস্ত দেখবেন আপনারা অনেকেই চেষ্টা করে দেখেছেন, অনেক সিস্টেম শিখেছেন, অনেক রকম অ্যালগো শিখেছেন, যে কেউ কিচ্ছু জানেন না, ফান্ডামেন্টাল কিচ্ছু না, জাস্ট কিছু সিস্টেমে বা কিছু অ্যালগোতে করে প্রফিট করার চেষ্টা করেছেন, 2-3 প্রফিট হয়েছে, 5বার আর হয়নি। তার কারণটা এইটাই যে ওই ফান্ডামেন্টাল ব্যাকিংটা নেই। তো এই কারণে মুভিং অ্যাভারেজ যেটা বললাম বা এনি টেকনিক্যাল থিং ওয়ার্কস বেটার ইফ ইট পাসেস দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আপনার ফান্ডামেন্টাল পাস হয়ে গেল বা আপনি ফান্ডামেন্টালি জেনে নিলেন যে এই শেয়ারটা রুরাল ইকোনমি রিলেটেড শেয়ার, আগামী দিনে প্রেসারে আসবে, অনেক আগে টেকনিক্যাল একটা কিছু ইন্ডিকেটর দেখিয়ে দিল, আপনি বেরিয়ে গেলেন। তো এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় মনে রাখবেন। এবার চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে দেখে নেব যে এই যে বললাম 200 ডেজ মুভিং অ্যাভারেজ, 50 ডেজ মুভিং অ্যাভারেজ। ফার্স্ট অফ অল এটা খুব ইজিলি আপনারা দেখুন, স্ক্রিনার.in ওয়েবসাইট সবাই জানেন যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বেসড ওয়েবসাইট, সেই স্ক্রিনারেও কিন্তু এই দুটো মুভিং অ্যাভারেজ ডিসপ্লে করে। এ দেখুন এটা হচ্ছে স্ক্রিনার ওয়েবসাইট, সিম্পল যে কোনো কোম্পানির আপনার এরকম তো চার্ট দেখতে পাচ্ছেন। দেখুন এখানে 200 ডিএমএ, 50 ডিএমএ এই দুটো স্ক্রিনার দিয়ে দিয়েছে। এবং এখান থেকে আরও একটা প্রমাণ যে কেন ইভেন ফান্ডামেন্টাল অ্যানালিস্টরাও একটা বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস যদি কেউ ফলো করে সেটা হচ্ছে এই দুটো। তো এটা স্ক্রিনার প্লাস এইটা আপনারা মানে ট্রেডিং ভিউয়ের এরকম চার্ট হয়, বা আপনার যদি জিরোধার অ্যাকাউন্ট থাকে বা প্রচুর ব্রোকারেজ এইরকম চার্ট প্রোভাইড করে থাকে। তো চলুন এবার এখানে আমরা চলে যাব যে টিসিএস, যেমন এটা দেখতে পাচ্ছেন টিসিএস এর চার্ট। দেখুন এইটা এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেছেন এইটা হচ্ছে 200
200 ডেজ মুভিং অ্যাভারেজ। আর মুভিং অ্যাভারেজ দু রকম হয়, একটা সিম্পল মুভিং অ্যাভারেজ আর আরেকটা হয় ইএমএ। এবার এই দুটো কি জিনিস আমি মানে সংক্ষেপে একটু বলে নিই। সেটা হচ্ছে ডিএমএ মানে যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা স্ক্রিনারে দেখতে পাচ্ছেন, এটা হলো সিম্পল মানে লাস্ট 200 দিনের অ্যাভারেজ। আর ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে যে রিসেন্ট ডেটাটাকে বেশি প্রায়োরিটি দেয়। মানে ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু আগে আপনাকে সিগন্যাল দেবে। তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারেন। 200 মানে যেটা ডিএমএ, যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ, ওটা সব থেকে সিম্পলেস্ট, রেডিলি অ্যাভেলেবেল, তাই ওটাও ইউজ করতে পারেন। তো চলুন আবার ওই চার্টে দেখে নিই। তো আমি ইএমএ না, আমি সিম্পল ডিএমএ দিয়েই যদি আমি ইউজ করি 200 ডেজ এটা মুভিং অ্যাভারেজ, টিসিএস এর চার্ট দেখুন। এবং এটা খালি টিসিএস বলে নয়, সমস্ত আইটি কোম্পানির, মানে এই আমি আরো যদি চার্টটাকে বড় করি, দেখুন এই যে সেই আপনার 2025 থেকে শুরু হয়েছে, 2025 থেকে শুরু করে আজ অবধি কিন্তু টিসিএস 200 ডেজ মুভিং অ্যাভারেজের অনেকটা নিচে ট্রেড করছে। এই যে মাঝখানে ওপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আজও অনেকটা নিচে আছে। এটার মানে ইন্ডিকেশন কি দিচ্ছে, মানে আজকে যদি আপনারা ভাবেন যে টিসিএস বা আইটি শেয়ার নিয়ে আপনারা খেয়াল করে দেখবেন, আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছি যে আইটিতে আমরা নেগেটিভ, লার্জ ক্যাপ আইটিতে নেগেটিভ। তো যদি মানে এই সিচুয়েশন, এই চার্টই এইটা বলে দিচ্ছে যে এখান থেকে যতই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে মনে হোক না কেন, মানে ভ্যালুয়েশন চিপ, অ্যাকচুয়ালি ওটাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে না। মানে আপনি যদি ভাবেন যে পি রেশিও কম মানে সস্তা, সেটা সব থেকে অনেক বড় মিসকনসেপশন। তো এই ডিএমএই বলে দিচ্ছে যে এই চার্টটা কিন্তু এখন নন টাচেবল। এবং শুধু 200 ডে না, আমি যদি এখানে 50 ডেজও যদি আমি পয়েন্ট করি, খেয়াল করে দেখুন বারবার টিসিএস চেয়েছে 50 ডেজের মানে ছুঁয়ে আবার নিচে চলে এসেছে, ছুঁয়ে আবার নিচে চলে এসেছে। এখানে এই চার্ট দেখে এইটাই বলা যায় যে 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি শেয়ারটা যখন যাচ্ছে, তখন কিন্তু মানে যদি কারোর এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থাকে, সেটার থেকে বেরিয়ে আসার সময়, সেটাতে ইনভেস্টমেন্ট করার সময় নয়। কেন না এই রকম চার্ট নর্মালি যদি টিসিএসকে ভালো বেটার মানে পারফর্ম করতে হয়, তাহলে ফার্স্ট যেটা করতে হবে যে 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে এই জায়গায় অনেকদিন প্রাইসটা স্টে করতে হবে। তারপর 200 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে এইখানে স্টে করতে হবে। যদি সত্যি এইটা করতে পারে, তো তাহলেই কিন্তু নেক্সট বুলিশনেস আসবে। এবং টিসিএস বলে নয়, আপনি ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, সমস্ত কোম্পানির চার্টে দেখুন এই একই রকম। এবার মনে করে দেখুন, আমরা ফার্মা নিয়ে সেই মার্চ মাস থেকে ফার্মা নিয়ে খুব মানে বুলিশ, নানান জায়গায় হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ফার্মা ইন্ডেক্সের দিকে একবার তাকিয়ে দেখি, তারপরে আমি ইন্ডিভিজুয়াল শেয়ারে দেখো। দেখুন নিফটি ফার্মার ইন্ডেক্সের দিকে যদি আপনি তাকান, আমি আবার ফার্স্টে আমি জাস্ট মুভিং মানে 200 ডেজ মুভিং অ্যাভারেজে যদি তাকাই, খেয়াল করে দেখুন ফেব্রুয়ারি মাস থেকে মুভিং অ্যাভারেজের ওপরে, মার্চ মাসেরও ম্যাক্সিমাম টাইমের মুভিং অ্যাভারেজের ওপরে, এপ্রিল মাসে এই ইন্ডেক্সটা সবার আগে মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে আজকে কিন্তু অনেক ওপরে। এবার এটা আপনি ভাবছেন যে ঠিক আছে, এটা তো অনেক চার্ট হতে পারে না। আপনি যদি অন্যান্য ইন্ডেক্স দেখেন, নিফটি ফার্মা তো দেখলেন, এবার আমি দেখলাম নিফটি 50। নিফটির অবস্থা কি, নিফটি 50-র যদি অবস্থা দেখি, সেই ফেব্রুয়ারি মাস থেকে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে। নিফটি ব্যাংক দেখি, ব্যাংক নিফটি ব্যাংকের দিকে যদি তাকাই, তাহলেও দেখুন আরো মজার জিনিস, বারবার চেষ্টা করেছে 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে উঠতে, কিন্তু আবার ব্যাক করে গেছে। ফাইনালি রিসেন্টলি জুনে একটু ওপরে এসে মানে দিস ইজ দ্য আর্লি স্ট্রেংথ দেখা যাচ্ছে। আবার তাছাড়াও নিফটি ব্যাংক দেখলাম, আইটি দেখলাম, নিফটি এফএমসিজি ইন্ডেক্স যদি আমি দেখি, নিফটি এফএমসিজি ইন্ডেক্সে দেখুন সেই জানুয়ারি মাস থেকে কিন্তু মুভিং অ্যাভারেজের নিচে। এই সমস্ত কিছুর মাঝে যদি আপনি ফার্মা এটা দেখেন, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে যখন নিফটি 50 মুভিং অ্যাভারেজের নিচে, নিফটি এফএমসিজি, নিফটি আইটি, নিফটি ব্যাংক সবাই স্ট্রাগল করছে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে, এইটা কিন্তু নিফটি ফার্মা কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজের অনেকটা ওপরে, কমফোর্টেবলি ওপরে, এবং সেখান থেকে বড় কারেকশন, এবং সেটা 200 ডেজ নয়, আপনি যদি 50 ডেজও প্লট করেন, দেখুন 50 ডেজের থেকেও অনেকটা ওপরে। তো তার মানে একটা জিনিস বুঝতে পারছেন যে যখন দেখছেন আপনি ধরুন একই মানে যত সেক্টর আছে, সেই সমস্ত সেক্টরের মধ্যে সমস্ত সেক্টর 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে, একটা শেয়ার 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে, তার মানে কিন্তু সেটা একটা অনেক বড় সিগন্যাল দেখাচ্ছে, মানে আউট পারফরমেন্সের একটা আর্লি সিগন্যাল। অবভিয়াসলি আবার বলছি, ফার্মাতে আমরা মার্চ থেকে বলিস, তার কারণ অনেক ফান্ডামেন্টাল রিজনও আছে, কিন্তু ফান্ডামেন্টাল রিজনের পরে যখন আমরা এই মুভিং অ্যাভারেজ টেকনিক্যাল সেটআপ দেখছি, তখন কিন্তু আরো কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আবার সেই যে বললাম যে কখন বাই করবেন, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর এই চার্টগুলো দেখে একটা জিনিস তো বুঝে গেলেন, কেনার আগে আপনাকে যে যা শেয়ার বলুক না কেন, কেনার আগে একবার দেখে নেবেন শেয়ারটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে তো, যদি নাও হয় 50 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে তো, বা আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলেন, করে প্রচন্ড কনভিকশন পেলেন, কিন্তু দেখছেন চার্টটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এবং সেই কোম্পানিতে প্রচুর এফআইআই ডিআইআই রয়েছে, তাহলে কিন্তু খুব সাবধান। কারণ এফআইআই ডিআইআই রয়েছে মানে যদি কোনো শেয়ার 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে আসে, সেই জায়গায় একটা বাইং ইন্টারেস্ট ডেভেলপ হয়। তো সেই জায়গা থেকে প্রাইস কনসলিডেট করা উচিত, যে সেই জায়গা থেকে প্রাইস ওপরে যাওয়া উচিত, কিন্তু সেটা না করে যদি প্রাইস বারবার নিচের দিকে যেতে থাকে, তো তার মানে কিন্তু সেখান থেকে সাবধান।
রাজেশ এক্সপোর্ট বলে একটা কোম্পানি মনে আছে, যেটা মাঝখানে খুব মানে স্ক্যামের জন্য এসেছিল, শেয়ারের দাম অনেক পড়ে গেছিল। এই রাজেশ এক্সপোর্টের দিকে যদি তাকান, মানুষ তো এইখান থেকে মানে এতটা, কিন্তু এর অনেক আগে থেকে, সেই দেখুন 1 জানুয়ারি থেকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছিল বেরিয়ে যাওয়ার জন্য, 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করতে পারিনি। তো অনেক আগে থেকে কিন্তু ইন্ডিকেশন ছিল। তো এই বেসিক জিনিসটা যদি আপনি ফলো করেন, তো তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনি অনেক কস্টলি মিস্টেক থেকে বেঁচে যাবেন। এবার উল্টোটা চলি, আমি যেমন সেনোরেস ফার্মা, কোয়ালিটি ফার্মা, এগুলো আমরা অনেকবার ইউটিউবে আলোচনা করেছি। অনেক ইনভেস্টরদের যেটা প্রবলেম হয়, অনেকটা যখন দাম বেড়ে যায়, তারপর যখন একটু দাম নিচে আসে, যে মানে বুঝতে পারে না যে কি প্রফিট বুক করে নেবো নাকি হোল্ড করে রাখবো। সেনোরেস ফার্মার চার্টের দিকে যদি আমি তাকাই, দেখুন একটা দারুণ জিনিস, 200 ডেজ মুভিং অ্যাভারেজে তো কমফোর্টেবলি ওপরে, মানে মার্চ মাসে দেখুন এত মার্কেটে কারেকশন হয়েছিল, স্টিল যখনই মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসেছিল, আবার কিন্তু সেখান থেকে ঘুরেছে। এবার এই সেনোরেস ফার্মার দিকে আপনি যদি তাকান, আপনার শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এফআইআই, ডিআইআই দের হোল্ডিং আছে। এইটাই আমি বলছিলাম যে যখন কোনো কোম্পানিতে এফআইআই থাকে, ডিআইআইরা থাকে, এবং সেই কোম্পানি যখন 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে, সেইখান থেকে একটা বাইং ইন্টারেস্ট তৈরি হওয়া উচিত, যদি সত্যি সত্যি কোম্পানিটার ফিউচার প্রসপেক্টস বেটার হয়, যদি সত্যি সত্যি তার পাওয়ার থাকে। সেইটাই হয়েছিল সেখান থেকে, কিন্তু দেখুন আজকে কোথায়। এবার আমি এখানে 21 ডেজ মুভিং অ্যাভারেজও প্লট করতে পারেন। এগেইন 21 ডেজ মানে আরো শর্ট টার্মে যারা ইনভেস্ট করে 1 মাস 2 মাস, মজার ব্যাপার এই 21 ডেজের কাছাকাছি এসেও কিন্তু শেয়ারটা সেখান থেকে ঘুরছে। তার মানে এই চার্ট পরিষ্কার বলে দিচ্ছে এই পুরো জার্নিতে কোনো জায়গায় কিন্তু প্রফিট বুকিং এর সিগন্যালই নেই। আমি ফার্স্ট প্রফিট বুকিং করতে পারি যে যদি আমি দেখি এই 21 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এবং 50 ডেজও মুভিং অ্যাভারেজের নিচে বেশি দিন ধরে থাকছে। তো একইভাবে সেনোরেস ফার্মা যেমন বললাম, আপনি যদি কোয়ালিটি ফার্মা, এটাও আমাদের মানে রেকমেন্ডেশন থেকে 3 গুণ হয়েছে 1 বছর আগেকার রেকমেন্ডেশন থেকে, এবং সেই শেয়ারটার দিকেও যদি আপনি তাকান, এটা এনএসসিতে মানে হিস্ট্রি নেই, বিএসসির দিকে তাকান, এই শেয়ারটা দেখুন ডিসেম্বর 2025 থেকে শুরু করে আজ অবধি 200 ডেজ 50 ডেজ মুভিং অ্যাভারেজ কত সুন্দর পুরো ক্লিনলি ওপরে। তাই এই শেয়ারটা যখন আপনার ধরুন এইখানে এতটা বেড়ে গেছিল, বেড়ে তারপর যখন কারেকশন হলো বা আবার বেড়ে যখন কারেকশন হলো, এটা কিন্তু কখনোই আমাদের কাছে সেল ছিলই না। রাদার যতক্ষণ আমি দেখছি যে আমার ফান্ডামেন্টাল ক্লিয়ার, ফান্ডামেন্টাল আরও বেটার হচ্ছে, প্রাইস মুভিং অ্যাভারেজের ওপরে আছে, ততদিন আমি রাইট করে যাব, আমি কখনো সেল করব না। আরও একটা শেয়ার আমরা দেখে নিই, যদি রিসেন্ট আপনারা মানে জানেন সুপ্রিয়া লাইফ সায়েন্স, যেখান থেকে আমরা প্রফিট বুক করেছি, সেইখানে দেখে নিন সেখানে কি হয়েছে। অবভিয়াসলি সুপ্রিয়া লাইফ সায়েন্সও খুবই স্ট্রং স্টক, সুপ্রিয়া লাইফ সায়েন্সও কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে যায়নি, কিন্তু 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে গেছে, এবং 21 ডেজ মুভিং অ্যাভারেজের নিচেও এখানে গেছে। তার আগে আমরা আবার এই দুটোকে যদি মানে হাইড করে এই ব্যাপারটা যদি বলি, দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজ মনে করে দেখবেন, আমরা এই এপ্রিল মাসে মানে আমরা যারা আপনারা হোয়াটসঅ্যাপ ফ্রি চ্যানেলে আছেন, এপ্রিল মাসে আমরা রিপিট বাই বা খুব বুলিশ একটা সিগন্যাল দিয়েছিলাম। কেন? এই প্রাইস অ্যাকশনটা দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজ মানে অনেক দিন নিচে থেকে 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ব্রেক করে কিন্তু একটা ভালো ভলিউম, তারপরে দেখুন প্রাইস এতটা বেড়ে গেছিল। এবার এগেইন যদি আপনারা হোয়াটসঅ্যাপে না থাকেন মানে আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি চ্যানেলে, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলেই নোটিফিকেশন পাবেন না, কারণ হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট মিউট করে রাখে। তো আপনারা চ্যানেলে জয়েন করার পর আনমিউট করতে হবে, তাহলে আমরা এরকম প্রচুর ফ্রি অফ কস্ট আপডেট দিয়ে আমাদের মিডিয়া কোটেশন শেয়ার করি, সেগুলো আপনারা পাবেন। তো আবার এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের দিকে যদি তাকান আপনি, এই দুটো মুভিং অ্যাভারেজকে যদি আমি খুলে দিই, খেয়াল করে দেখবেন আমরা এই 850 এই লেভেলের আমরা একটা প্রফিট বুকিং কল দিয়েছিলাম। মনে রাখবেন এই প্রফিট বুকিং কলটাও কিন্তু প্রাইমারিলি ফান্ডামেন্টাল ট্রিগার্ড, এবং যেহেতু আমাদের অলরেডি 3 গুণ রিটার্ন হয়ে গেছে, আমাদের অলরেডি মাল্টিব্যাগার, তো সেখান থেকে মানে এত প্রফিটে যখন রয়েছি, তো তখন মানে প্রফিট বুক করতে কোনো অসুবিধা নেই। এবং যেহেতু সেটা 21 ডেজ মুভিং অ্যাভারেজের থেকেও বড় কথা আমার ফান্ডামেন্টাল ট্রিগার করছে, ভলিউম ট্রিগার করছে, তাই আমরা এক্সিট দিয়েছি। যারা মানে আরো অ্যাগ্রেসিভ বা যারা ভাবছেন যে না আমি সুপ্রিয়া থেকে বেরোবই না, বা যারা হয়তো 700 টাকা বা 750 টাকাতে কিনেছেন, খেয়াল করে দেখুন এই 750 টাকার কাছাকাছি কিন্তু 200 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ এবং 200 ডেজ ইএমএও যদি আমি তাকাই, সেটাও কিন্তু এখন এক্স্যাক্ট 750 টাকার কাছাকাছি রয়েছে। তো ওভারঅল যদি 750টা ব্রেক না করে, তো তাহলে এটা বলা যায় যে এখনো বুলিশনেস রয়েছে, যদিও 50 ডেজ ব্রেক করছে, এবং এই শেয়ারটা 1000 টাকার উপরে যাবে কি যাবে না সবার আগে এটা বলে দেবে যদি এই 50 ডেজ মানে 50 ডেজ মুভিং অ্যাভারেজ এখন 850 টাকার কাছাকাছি আসছে, যদি এইটাকে মানে এর নিচে বেশি দিন না থেকে এটার উপরে চলে যেতে থাকে, তো তাহলেই 1000-এর রাস্তা ক্লিয়ার হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে মানে আমি ক্লিয়ার এক্সাম্পল দিলাম যে কেন ফার্মা নিয়ে আমরা এত বুলিশ ছিলাম, যে কেন যে সমস্ত ফার্মা কোম্পানি আমাদের পেড মেম্বারদের রেকমেন্ডেশন ছিল, ইউটিউব ভিডিওতেও প্রচুর পেড মানে বার বলা হয়েছে, বা যে শেয়ারগুলো আমরা অ্যাভয়েড, মেনলি আইটি শেয়ার যে অ্যাভয়েড বলা হয়েছিল, সেই জিনিসগুলো আপনারা কিন্তু বুঝে গেলেন। এবার মোস্ট ইম্পর্টেন্টলি সমস্ত কিছুকে যদি আমরা সামারাইজ করে যদি পয়েন্ট ওয়াইজ বলি, তাহলে এইরকম হবে। মুভিং অ্যাভারেজ বেসড বা টেকনিক্যাল বেসড
সিগন্যাল তখনই কার্যকর হবে যদি সেই শেয়ারের ভলিউম থাকে, মার্কেট ক্যাপ বেশি থাকে এবং বেশি এফআইআই ডিআইআই হোল্ডিং থাকে। ফার্স্ট অফ অল কখনো সেই শেয়ারে ইনভেস্ট করবেন না যেই শেয়ার 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এবং পার্মানেন্টলি রয়েছে। যদি আপনি ফান্ডামেন্টালি খুবই বুলিশ হন, ফান্ডামেন্টাল নিয়ে খুবই কনফিডেন্ট থাকেন, স্টিল অ্যাটলিস্ট ওয়েট করুন যে 50 ডেজ মুভিং অ্যাভারেজকে যেন ক্রস করে। আর যদি কোনো শেয়ার দীর্ঘদিন ধরে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে থাকে তো তাহলে সবার আগে সে সেইটাকে ক্রস করে স্টেবিলাইজ হয়ে কনসলিডেট করবে বিফোর এনি বিগার র্যালি। সেকেন্ড, আপনারা ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও ইউজ করতে পারেন ফর ফাস্টার সিগন্যাল। থার্ড, যদি আপনি 1 বছর 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন তো তাহলে যদি কোনো শেয়ারের প্রাইস যতক্ষণ 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে আছে ততক্ষণ মোটামুটি ঠিকঠাক আছে, প্রোভাইডেড ফান্ডামেন্টালস আর অল রাইট। আরও বেটার হয় যদি সেই শেয়ার 50 ডেজ মুভিং অ্যাভারেজও ওপরে থাকে। ফোর্থ, যদি কোনো শেয়ার 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে বহুদিন ধরে থাকে তো তাহলে সেটা ফার্স্ট একটা ওয়ার্নিং সিগন্যাল এবং এর সাথে যদি ফান্ডামেন্টালও খারাপ হতে থাকে তো তাহলে কিন্তু সেটা সেলের জন্য এক্সিট সিগন্যাল হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ফিফথ, অনেক পোর্টফোলিও শেয়ার আপনারা দেখতে পারবেন যে যেখানে আপনি বুঝতে পারছেন না খারাপটা কি, আপনার হিসাবে খুব সস্তা বা আপনার হিসাবে ফান্ডামেন্টাল খুব ভালো কিন্তু কোনোভাবেই শেয়ারটা উপরে যাচ্ছে না, কিছু হচ্ছে না। সেই শেয়ারে দেখবেন যে 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে আছে না নিচে আছে। যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে থাকে তো তাহলে বেটার সেই শেয়ার থেকে বেরিয়ে আসা, তার কারণ কিছু না কিছু মার্কেটের এফআইআই ডিআইআইরা জানে যেটা কিনা আপনি জানেন না, তো তাই তাদের থেকে অ্যাক্ট নিন। আর যদি সেই শেয়ার মানে খুব তাড়াতাড়ি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করতে থাকে, আস্তে আস্তে 200 ডেজ মুভিং অ্যাভারেজেরও নিচে যেতে থাকে, তাহলে সেই শেয়ার থেকে বেরিয়ে আসুন, ইরেসপেক্টিভ অফ আপনার প্রফিট বা ইরেসপেক্টিভ অফ আপনার লস। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয় যখন মানুষের লস থাকে সেই লস শেয়ারও দীর্ঘদিন ধরে ধরে থাকতে যদি দেখেন সেটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করে গেছে, মানে ওই আশা নিয়ে বসে থাকবেন না। ওই আশা নিয়ে বসে থাকলে ম্যাক্সিমাম আপনার লস কিন্তু আরও বাড়িয়ে দেয়। আপনারা যারা পেড মেম্বার মানে হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনের পেড মেম্বারশিপে আছেন, খেয়াল করে দেখবেন যত আমাদের রিসেন্ট রেকমেন্ডেশন 4 মাস 6 মাসের মধ্যে দেওয়া হয়েছে সেই সমস্ত শেয়ার যে মুভিং অ্যাভারেজের যে ওপরে আছে তাই নয়, আপনারা উইকলি চার্টও দেখতে পারেন, উইকলি চার্টও মুভিং অ্যাভারেজের ওপরে। মানে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা এই রিসেন্ট মানে এই জুলাই মাসে যে স্টকটা হাই ভলিউম রেকমেন্ডেশনে দিয়েছি সেই শেয়ারে দেখবেন এফআইআই ডিআইআই এর হোল্ডিং বেশ ভালো। তো এই এফআইআই ডিআইআই দের হোল্ডিং বেশ ভালো এবং সেই শেয়ারটা উইকলি চার্ট যদি আপনারা দেখেন, আমি দেখাতে পারবো না কারণ সেটা পেড মেম্বারদের জন্য বলা, উইকলি চার্টে যদি দেখেন প্রায় 2-3 বছরের পর সেটা উইকলি চার্টে ব্রেকআউট করছে এবং ব্রেকআউট করে সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। এটা একটা মানে ভেরি স্ট্রং সিগন্যাল এবং এটা মানে এফআইআই ডিআইআই দের থেকে সিগন্যাল যে তারা ওয়েল ইনফর্মড ইনভেস্টররা ভাবছে যে এই শেয়ারে বড় কিছু হতে চলেছে। এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন আমরা করে দেখলাম যে বেসিক্যালি কি হয়েছিল, শেয়ারটা ফান্ডামেন্টালি বরাবরই স্ট্রং ছিল কিন্তু 2022-এর পর 23, 24, 25 এই 3টে বছর কি হয়েছিল, তারা একটা ইউরোপিয়ান কোম্পানিকে অ্যাকুইজিশন করার ফলে ডিপ্রেসড আর্নিংয়ে হয়ে গেছিল। মানে সেই কোম্পানিটা টার্ন অ্যারাউন্ড হতে যতদিন না টাইম লাগতো ততদিন তাদের ইম্প্রুভমেন্ট হতো না। তো ফাইনালি সেই কোম্পানির ইম্প্রুভমেন্ট মানে টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে। এই 2026-এর যে রেজাল্ট এসেছে তাতে করে দেখা যাচ্ছে যে টার্ন অ্যারাউন্ড হয়েছে। আর নেচার অফ বিজনেস এমন সুন্দর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোট আছে, যেই টার্ন অ্যারাউন্ড হচ্ছে আগামী 1 বছর 2 বছর 3 বছর সেই জিনিসটা এক্সপেক্টেড কন্টিনিউ। তো এই সমস্ত সিগন্যাল মানে এটা তো আমরা ফান্ডামেন্টাল বুঝে গেলাম, তার সঙ্গে যখনই আমি চার্টটা মানে ম্যাচ করছি, চার্ট কিন্তু আমার ফান্ডামেন্টাল থিসিসটাকেই ভ্যালিডেট করছে। অনেক সময় এটা হয় আমি ফান্ডামেন্টালি ভাব যাচ্ছে এটা ঠিক, এটা এত কিছু আমি প্রেডিক্ট করে ফেললাম, কিন্তু যখন চার্ট দেখছি তখন সেটা ঠিক ভ্যালিডেট করছে না। এগেইন তখন আমরা দেখি তার এফআইআই ডিআইআই হোল্ডিং কি আছে। যদি হোল্ডিং তেমন না থাকে তো তার মানে খালি রিটেল ড্রিভেন শেয়ার হয়, এসএমই কোম্পানি প্রচুর আছে, ঠিক আছে আমরা টেকনিক্যাল ইগনোর করতে পারি কারণ ভলিউমই নেই শেয়ারের যে টেকনিক্যালটা বেরিয়ে আসবে। কিন্তু যখন ভলিউম ভালো আছে, এই জন্য আমি বারবার বলছি হাই ভলিউম রেকমেন্ডেশনের আমাদের যত শেয়ার আছে প্রত্যেকের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাপ্লিকেবল। মাল্টিব্যাগার পোটেনশিয়াল যে সাবস্ক্রিপশন আছে যেখানে সব লো ভলিউম অনেক এসএমই শেয়ার দেওয়া হয়, সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাপ্লিকেবল নাও হতে পারে, অ্যাপ্লিকেবল হবে যদি সেই শেয়ারের আবার ভলিউম বেড়ে যায়। মানে কোয়ালিটি ফার্মার যেমন কথা বললাম যে আজকের দিনে সেই কোয়ালিটি ফার্মার ভালো ভলিউম, আজকের দিনে কোয়ালিটি ফার্মাতে এফআইআই ঢুকে গেছে, তো এই জন্য আজকের দিনে কোয়ালিটি ফার্মাতে বা এমট্রন আমরা যেটা মাল্টিব্যাগারের আন্ডারে রয়েছে আপনারা জানেন, সেই শেয়ারগুলোতে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস ভ্যালিড অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই শেয়ারগুলো যখন আমরা রেকমেন্ড করেছিলাম অনেক আগে, ভলিউম কম ছিল, তখন নাও হতে পারতো, বা প্রেজেন্ট যে রেকমেন্ডেশন আছে তাতেও ভলিউম এতটাই কম বা এফআইআই ডিআই এর প্রেজেন্স কম বা 0, তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল না। তো এই কারণে আপনারা মানে অ্যাজ আ হোমওয়ার্ক বা থিওরি যেটা বললাম সেটা যদি নিজের দিক থেকে রিভাইজ দিতে চান, খেয়াল করে দেখুন হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনে যত শেয়ার বলা হয়েছে তার মুভিং অ্যাভারেজ কোথায় কি রয়েছে। ডেলি মুভিং অ্যাভারেজও দেখতে পারেন,
উইকলি চার্ট করে উইকলি মুভিং অ্যাভারেজও দেখে নিন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আমরা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালকে মার্চ করে আমরা ফাইনাল রেকমেন্ডেশন দিই। এবং আবার বলছি, মুভিং অ্যাভারেজ ইজ নট দ্য অনলি ইন্ডিকেটার, রাদার এটা একটা সব থেকে সোজা ইন্ডিকেটার যেটা আপনাদের অনেক কিছু বলে দিচ্ছে যে কখন বিক্রি করবেন, কখন করবেন না, কিনবেন কি কিনবেন না, কতক্ষণ হোল্ড করছেন। আরও অনেক ইন্ডিকেটার নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এগেইন যেটা বললাম 10 রকম জিনিস নিয়ে কথা বললে আপনি শুনে ভাববেন ওয়াও কত ভালো কিছু বলেছি, বাট যখন অ্যাপ্লাই করতে যাবেন নিজেরা এত কনফিউজ হয়ে যাবেন, এত টাইম কনজিউম হবে, এত কন্ট্রাডিক্টিং সিগন্যাল দেবেন যে আপনি আর এগোতেই পারবেন না। তো তাই বেসিক আপনাদের মানে আপনি অন্যের থেকে রেকমেন্ডেশন নিয়ে নিজে করুন কি হোয়াট এভার ইট ইজ, বেসিক এই মুভিং অ্যাভারেজটা ফলো করুন, আপনাকে অনেক শেয়ার থেকে বাঁচিয়ে দেবে, মানে অনেক বড় বড় লস থেকে বাঁচিয়ে দেবে, আবার অনেক বেটার ডিসিশন এবং রাইট করতে, মানে যেটা অনেকের প্রবলেম হয় যে 100 টাকা থেকে 200 টাকা হয়েছে, আপনি ভাবছেন এত বেড়ে গেছে বিক্রি করে দিই, দেখা গেল সেই 200 থেকে 400 হলো। তো এই মুভিং অ্যাভারেজ আপনাকে বলে দেবে যে না 200তেও সেল না করে আপনি হোল্ড করে রাখতে পারেন, ওটা আপনি রাইট করতে পারেন যাতে করে আরও ওপরের দিকে যেতে পারে। আপনি আপনার মতামত জানান যে আপনি মুভিং অ্যাভারেজ কোন কোন শেয়ারে বা কেমন কেমন শেয়ারে ফলো করেন কি করেন না, কিংবা আদৌ একটা নতুন জিনিস পুরো কনসেপ্টটাই কি নতুন পেলেন বা এরপর থেকে ফলো করবেন কি করবেন না, বা অন্য আর কি ফলো করেন যেটা আপনাদেরকে বেটার রেজাল্ট দেয়। তো এই সমস্ত কিছু আপনারা কমেন্টে জানান, প্লাস আপনারা কমেন্টে এটাও জানাতে পারেন যে রিসেন্ট আমরা যে সমস্ত পেড মেম্বারদের রেকমেন্ডেশন থেকে কোন জায়গায় কতটা প্রফিটে আছেন এবং মুভিং অ্যাভারেজ কীভাবে আপনাদের এই আর্লি প্রফিট বুকিং থেকে বাঁচিয়ে দিতে পারে, সেই জিনিসগুলো আপনারা ফিডব্যাকে জানান। এবং আগেও আমরা বলেছি যে যত কোনো ভিডিওতে কমেন্ট পাবো বা যত কোনো ভিডিওতে লাইক এবং শেয়ার পাবো, আমরা নেক্সট ভিডিও সেই ফ্রিকোয়েন্সিতে আনবো। যদি এনগেজমেন্ট না আসে, মানে ইউটিউব থেকেও রেকমেন্ডেশন আসে না, কমেন্টে মানে লাইক করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, এগুলো আপনাদের জন্য ফ্রি অফ কস্ট, কিন্তু আমাদেরকে আরও ভিডিও বানাতে হেল্প করে, বা ইউটিউব থেকে আমাদেরকেও পুশ করে যে গিভ মোর কন্টেন্ট অন দিস সাবজেক্ট অ্যান্ড অল। তো এই কারণে যদি নতুন কিছু শিখতে পারেন চ্যানেল থেকে এবং আমাদের ভিডিও যদি আগামী দিনে আপনাদের টাইম লাইনে পেতে চান, তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন প্রেস করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।